ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আজকে আমরা ক্লাস 9-এর প্রশ্নবিচিত্রা থেকে ইংলিশের 6 নম্বর মডেল সেটটি দেখে নেব। দেখো 1 নম্বরে রয়েছে দ্য রাইটার অফ দ্য অ্যাবাভ টেক্সট ইজ। ওপরের পাঠ্যাংশের লেখক হলেন, তো উপরে যে সিনটি দেওয়া রয়েছে এটি হচ্ছে এ সিপ্রেট সেলার। তাহলে সঠিক উত্তর হবে এটা ড্যানিয়েল ডিফো। 2 নম্বর ক্রুশো ওয়াজ টেম্পটেড টু ট্রান্সফার হিজ হ্যাবিটেশন টু। ক্রুশো তার বাসস্থান স্থানান্তরিত করতে প্রলুব্ধ হয়েছিলেন কোথায়? অ্যান্সার হবে বিয়েটা দ্য ভ্যালি অফ ফ্রুটস, ফলমূলের উপত্যকায়। 3 নম্বর টু মেক এ ল্যাম্প দ্য ন্যারেটর ইউজড। একটি প্রদীপ বা বাতি তৈরি করতে লেখক ব্যবহার করেছিলেন অ্যানিম্যাল ফ্যাট, সি এটা উত্তর। 4 নম্বর ক্রুশো ডিসাইডেড টু ডেসক্রাইব হিজ স্টেট অফ অ্যাফেয়ার্স ইন অন। ক্রুশো তার সামগ্রিক অবস্থা লিপিবদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছিলেন কোথায়? এটা সঠিক উত্তর এ জার্নাল, একটি দিনলিপিতে। এরপর বিয়ের দাগে রয়েছে ফিল ইন দ্য চার্ট উইথ ইনফরমেশন ফ্রম দ্য অ্যাবাভ প্যাসেজ। 1 নম্বরে রয়েছে কজ এফেক্ট রয়েছে। কজ মানে হচ্ছে কারণ আর এফেক্ট মানে ফলাফল। এফেক্ট দেওয়া রয়েছে ক্রুশো ডিড নট ওয়ান্ট টু এনক্লোজ হিমসেলফ ইন হিল অ্যান্ড উডস। ক্রুশো নিজেকে পাহাড় এবং জঙ্গলে বন্দি রাখতে চাননি। কারণ মানে কজটা হবে যে হি স্টিল হোপ টু বি রেস্কিউড বাই সাম পাসিং শিপ অন দ্য সি। তিনি তখনও আশা করতেন যে সমুদ্রের কোনো ভাসমান জাহাজ এসে তাকে উদ্ধার করবে। এবার 2 নম্বরে কজ দেওয়া রয়েছে, কারণ কি দেওয়া রয়েছে? ক্রুশো বিগান টু কনসিডার দ্য সিচুয়েশন হি ওয়াজ রিডিউসড টু। ক্রুশো যে অবস্থায় পড়েছিলেন তা গভীরভাবে চিন্তা করতে শুরু করেছিলেন। ফলে কি হয়েছিল? হি ডিসাইডেড টু ডেসক্রাইব হিজ স্টেট অফ অ্যাফেয়ার্স ইন রাইটিং অ্যান্ড বিগান টু কিপ এ জার্নাল অফ এভরিডেজ এমপ্লয়মেন্ট। তিনি তার বর্তমান অবস্থা লিখে রাখার সিদ্ধান্ত নেন এবং প্রতিদিনের কাজের দিনলিপি রাখতে শুরু করেন। এরপর সিয়ের দাগে রয়েছে অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন। প্রিভিয়াসলি ক্রুশো হ্যাড নো ল্যাম্প আফটার ডার্ক, হাউ ডিড হি সলভ দিস প্রবলেম। পূর্বে অন্ধকারের পর ক্রুশোর কোনো বাতি ছিল না, তিনি কিভাবে এই সমস্যার সমাধান করেছিলেন? অ্যান্সার হবে ক্রুশো কালেক্টেড এ লিটিল ট্যালো অ্যান্ড এ স্মল clay dish, added a wick to it, and thus made a lamp for himself. অর্থাৎ ক্রুশো কিছুটা পশুর চর্বি এবং একটি ছোট মাটির পাত্র সংগ্রহ করেছিলেন, তাতে একটি সলতে যোগ করেছিলেন এবং এইভাবে নিজের জন্য একটি প্রদীপ বানিয়ে সমস্যার সমাধান করেছিলেন। 2 নম্বর হোয়ার ডিড ক্রুশো ফাইন্ড এ প্লেজেন্ট মেডো, হাউ ডিড হি ডিসক্রাইব ইট। ক্রুশো কোথায় একটি মনোরম তৃণভূমি খুঁজে পেয়েছিলেন, তিনি এটির কিভাবে বর্ণনা দিয়েছেন? অ্যান্সার হবে যে ক্রুশো ফাউন্ড এ প্লেজেন্ট মেডো অ্যারাউন্ড 2 miles আপ দ্য আইল্যান্ড বাই এ ব্রুক। হি ডিসক্রাইবড ইট অ্যাজ প্লেন, স্মুথ অ্যান্ড কাভার্ড উইথ গ্রাস। ক্রুশো দ্বীপের ওপরের দিকে প্রায় 2 মাইল দূরে একটি নদীর পাশে চমৎকার তৃণভূমিটি পেয়েছিলেন। তিনি এটিকে সমতল, মসৃণ এবং ঘাসে ঢাকা হিসেবে বর্ণনা করেছেন। এরপর 2 নম্বরে একটি কবিতা রয়েছে। কবিতাটি হচ্ছে হান্টিং স্নেক, লিখেছেন জুডিথ রাইট। কোশ্চেন অ্যান্সারগুলি দেখো। 1 নম্বরে রয়েছে ট্রু ফলস এবং সাপোর্টিং স্টেটমেন্টও দিতে হবে। 1 নম্বর কোশ্চেন দ্য স্নেক মুভড ফরওয়ার্ড উইথ হিজ হেড রেজড। সাপটি তার মাথা উঁচু করে এগিয়ে যাচ্ছিল। অ্যান্সার হবে ফলস, সাপটি তার মাথা নিচু করে, হেড ডাউন, টাং ফ্লিকারিং অন দ্য ট্রেল। 2 নম্বর দ্য আইস অফ দ্য স্নেক ওয়েন্ট উইথ দ্য পোয়েট অ্যান্ড হার কম্পেনিয়ন। সাপের চোখ জোড়া কবি এবং তার সঙ্গীর দিকে ছিল। এটা হবে ফলস। সাপোর্টিং সেন্টেন্স হবে যে আওয়ার আইস ওয়েন্ট উইথ হিম অ্যাজ হি ওয়েন্ট। এরপর বিয়ের দাগে অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন। 1 নম্বর কোশ্চেন হোয়াট ওয়াজ দ্য ইম্প্যাক্ট অন দ্য পোয়েট অ্যান্ড হার ফ্রেন্ড আফটার দে কেম অ্যাক্রস দ্য স্নেক। সাপটির মুখোমুখি হওয়ার পর কবি এবং তার বন্ধুর ওপর কী প্রভাব পড়েছিল? অ্যান্সার হবে আফটার কামিং অ্যাক্রস দ্য স্নেক দ্য পোয়েট অ্যান্ড হার ফ্রেন্ড ফ্রোজ হাফ থ্রু এ পেস অ্যান্ড লস্ট দেয়ার ব্রেথ টু সি হিম পাস। সাপটির মুখোমুখি হওয়ার পর কবি এবং তার বন্ধু চলার মাঝপথে স্তম্ভিত হয়ে দাঁড়িয়ে পড়েছিলেন এবং তাকে চলে যেতে দেখে তাদের শ্বাস আটকে গিয়েছিল। 2 নম্বর হাউ ওয়াজ দ্য স্নেক সার্চিং থ্রু দ্য গ্রাস। সাপটি ঘাসের মধ্য দিয়ে কিভাবে তার শিকার খুঁজছিল? অ্যান্সার হবে দ্য স্নেক ওয়াজ সার্চিং থ্রু দ্য পার্টিং গ্রাস উইথ ইটস হেড ডাউন, টাং ফ্লিকারিং অন দ্য ট্রেল অ্যান্ড উইথ এ ফিয়ার্স ইন্টেন্ট। সাপটি মাথা নিচু করে রাস্তায় চঞ্চল জিভ নেড়ে এবং একটি তীব্র শিকারী উদ্দেশ্য নিয়ে দুভাগে ভাগ হয়ে যাওয়া ঘাসের মধ্য দিয়ে শিকার খুঁজছিল। এরপর 3 নম্বরে একটি আনসিন রয়েছে।
দেখো, দ্য স্টাডি অফ বায়োগ্রাফি ইজ এ প্লিজেন্ট অকুপেশন। জীবনী পাঠ করা একটি বেশ আনন্দদায়ক কাজ, পার্টিকুলারলি ইফ ইট হ্যাপেন্স টু বি দ্য লাইফ অফ এ গ্রেট ম্যান। বিশেষ করে তা যদি কোনো মহৎ ব্যক্তির হয়, ন্যাশনাল হিরো অর ইভেন এ গ্রেট স্পোর্টস পার্সন, জাতীয় বীর বা কোনো বিখ্যাত ক্রীড়াবিদের জীবন কাহিনী হয়। ইট ইজ ইভেন মোর ডিলাইটফুল দ্যান রিডিং এ নোভেল। এটি উপন্যাস পড়ার চেয়েও অনেক বেশি আনন্দদায়ক। We read fiction knowing all the time that it is a work of imagination. আমরা কাল্পনিক গল্প পড়ার সময় সবসময় জেনে পড়ি যে এটি একটি কাল্পনিক কল্পনার সৃষ্টি। But to read the life of a stalwart is to read things that have actually happened. কিন্তু কোনো মহান ব্যক্তিত্বের জীবনী পড়ার অর্থ হলো এমন বিষয় পড়া যা বাস্তবে ঘটেছে। We have a belief that truth is stronger than fiction. আমাদের বিশ্বাস যে সত্য কল্পনার চেয়েও বেশি শক্তিশালী। So we nurture the thought that if these events have happened in reality, তাই আমরা এই ভাবনাটিকে লালন করি যে যদি এই ঘটনাগুলো বাস্তবে ঘটে থাকে, they might happen again and that too in our own lives, তবে তা পুনরায় ঘটতে পারে এবং তা আমাদের নিজেদের জীবনেও ঘটতে পারে। দিস ইজ অ্যান এনলোবলিং আইডিয়া, এ স্প্লেন্ডিড থট ইনডিড। এটি প্রকৃতপক্ষে একটি মহৎ ধারণা এবং এক চমৎকার ভাবনা। দাস বায়োগ্রাফি অ্যাক্টস অ্যাজ এ পেরেনিয়াল সোর্স অফ ইন্সপিরেশন ফর আস। এইভাবেই জীবনী আমাদের জন্য অনুপ্রেরণার এক চিরন্তন উৎস হিসেবে কাজ করে। টু অ্যাচিভ আওয়ার গোলস অ্যান্ড অ্যাকমপ্লিশ আওয়ার মেজর ওয়ার্ক, আমাদের লক্ষ্য অর্জন করতে এবং জীবনের প্রধান কাজগুলো সম্পন্ন করতে। উই কাম টু নো হাউ ফ্রম এ প্রভিন্সিয়াল লয়ার, আমরা জানতে পারি কিভাবে একজন প্রাদেশিক আইনজীবী থেকে আব্রাহাম লিঙ্কন রোজ টু দ্য মোস্ট মেমোরেবল প্রেসিডেন্ট অফ দ্য ইউএসএ। আব্রাহাম লিঙ্কন আমেরিকার অন্যতম স্মরণীয় রাষ্ট্রপতি হয়ে উঠেছিলেন। বাই ডিন্ট অফ হিজ ইন্টিগ্রিটি, আইডিয়ালিজম অ্যান্ড টাওয়ারিং পার্সোনালিটি, তার সততা, আদর্শবাদ এবং ব্যক্তিত্বের গুণে। উই রিড হাউ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর রেজড হিমসেলফ ফ্রম প্রভার্টি, আমরা পড়ি কিভাবে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর দারিদ্র্য থেকে নিজেকে তুলে এনেছেন। টু এলোকোয়েন্স অ্যান্ড এমিনেন্স বাই হিজ ফার্ম ডিটারমিনেশন, হাই মোরাল অ্যান্ড কম্পেশনেট নেচার, বাগ্মিতা ও শ্রেষ্ঠত্বের শিখরে তার দৃঢ় সংকল্প, উচ্চ নৈতিকতা এবং দয়ালু স্বভাবের দ্বারা। বাই রিডিং দ্য বায়োগ্রাফি অফ স্বামী বিবেকানন্দ, স্বামী বিবেকানন্দের জীবনী পাঠ করে উই রিয়েলাইজড দ্যাট উই হ্যাভ টু ইমবাইব অফ সর্টস অফ ভ্যালুস, ভার্চুস অ্যান্ড পজিটিভ ভাইবস, আমরা বুঝতে পারি যে আমাদের নানা ধরনের নৈতিক মূল্যবোধ, গুণাবলী এবং ইতিবাচক ভাবনা গ্রহণ করতে হবে। হুইচ এনাবেল ওয়ান টু বিকাম এ ট্রু হিউম্যান বিং, যা একজন মানুষকে প্রকৃত মানুষ হতে সাহায্য করে। সাচ এক্সাম্পলস ইনস্টিল কনফিডেন্স ইন আওয়ার মাইন্ড, ফিল আস উইথ ইন্সপিরেশন, এই ধরনের উদাহরণ আমাদের মনে আত্মবিশ্বাস যোগায়, অনুপ্রেরণায় ভরিয়ে দেয়। অ্যান্ড টেল আস দ্যাট উই অলসো ক্যান মেক আওয়ার সেলভস গ্রেট অ্যান্ড ফেমাস, এবং আমাদের বলে যে আমরাও নিজেদের মহান ও বিখ্যাত করে তুলতে পারি। ইফ ইউ হ্যাভ আইডিয়ালিজম, পার্সিভারেন্স, ডিটারমিনেশন অ্যান্ড কারেজ, যদি আমাদের মধ্যে আদর্শবাদ, অধ্যবসায়, সংকল্প এবং সাহস থাকে। এরপর এর দাগে চুজ দ্য কারেক্ট অপশন ফ্রম দ্য গিভিন অল্টারনেটিভস। 1 নম্বর, ফিকশন ইজ, কল্পকাহিনী হলো, বিয়েরটা সঠিক উত্তর, এ ওয়ার্ক অফ ইমাজিনেশন, কল্পনার সৃষ্টি। টু স্টাডি দ্য লাইফ অফ এ গ্রেট ম্যান ইজ মোর ডিলাইটফুল দ্যান রিডিং এ, একজন মহৎ ব্যক্তির জীবনী পাঠ করা পড়া অপেক্ষা বেশি আনন্দদায়ক। এটার সঠিক অ্যান্সার হবে বিয়েরটা, নোভেল, উপন্যাস। এ বায়োগ্রাফি ইন্সপায়ার আস টু, একটি জীবনী আমাদেরকে অনুপ্রাণিত করে, সেটা অ্যান্সার হবে অ্যাচিভ আওয়ার গোলস, আমাদের লক্ষ্য পূরণ করতে। 4 নম্বর, আব্রাহাম লিঙ্কন ওয়াজ, আব্রাহাম লিঙ্কন ছিলেন, এটা সঠিক উত্তর, দ্য মোস্ট মেমোরেবল প্রেসিডেন্ট অফ দ্য ইউএসএ। 5 নম্বর, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ওয়াজ, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ছিলেন, সিয়েরটা উত্তর, এ ম্যান উইথ মোরাল ভ্যালুস, উচ্চ নৈতিক মূল্যবোধ সম্পন্ন মানুষ। 6 নম্বর, স্বামী জিস বায়োগ্রাফি টেল আস টু বি, স্বামীজির আত্মজীবনী জীবনী আমাদের হতে শিক্ষা দেয় এ ট্রু হিউম্যান বিং, একজন প্রকৃত মানুষ। এরপর বিয়ের দাগে রয়েছে ট্রু ফলস উইথ সাপোর্টিং সেন্টেন্স। 1 নম্বর, বায়োগ্রাফি অ্যাক্টস অনলি অ্যাজ এ মিডিয়াম অফ এন্টারটেনমেন্ট অ্যান্ড হ্যাজ নট মাচ টু অফার্স, জীবনী কেবল বিনোদনের মাধ্যম হিসেবে কাজ করে এবং এটি আমাদের তেমন কিছু দেওয়ার থাকে না। উত্তর হবে ফলস, মিথ্যা।
সাপোর্টিং সেন্টেন্স হবে Thus biography acts as a perennial source of inspiration for us to achieve our goals and accomplish our major work. 2 নম্বর বিদ্যাসাগর came from a poor family. বিদ্যাসাগর এক দরিদ্র পরিবার থেকে এসেছিলেন, এটা হবে ট্রু। সাপোর্টিং সেন্টেন্স হবে উই রিড হাউ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর রেজড হিমসেলফ ফ্রম প্রভার্টি টু ইলোকুয়েন্স অ্যান্ড এমিনেন্স। 3 নম্বর বায়োগ্রাফি ডাজ নট ইন্সপায়ার আস অ্যাজ মাচ অ্যাজ ফিকশন। জীবনী আমাদের কল্পকাহিনীর মতো ততটা অনুপ্রাণিত করে না, এটা হবে ফলস। সাপোর্টিং সেন্টেন্স হবে ইট ইজ ইভেন মোর ডিলাইটফুল দ্যান রিডিং এ নভেল। এরপর সে থেকে অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স। হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন রিডিং ফিকশন অ্যান্ড রিডিং বায়োগ্রাফি? কল্পকাহিনী পড়া এবং জীবনী পড়ার মধ্যে পার্থক্য কী? উত্তর হবে ফিকশন ইজ এ ওয়ার্ক অফ ইমাজিনেশন হোয়ার অ্যাজ বায়োগ্রাফি ডিলস উইথ রিয়েল লাইফ ইভেন্টস দ্যাট অ্যাকচুয়ালি হ্যাপেন টু গ্রেট ইন্ডিভিজুয়ালস। কল্পকাহিনী হলো কল্পনার সৃষ্টি, অন্যদিকে জীবনী মহান ব্যক্তিদের জীবনে প্রকৃতপক্ষে ঘটেছে এমন বাস্তব ঘটনা নিয়ে কাজ করে। 2 নম্বর হোয়াট ডু ইউ থিঙ্ক হোয়াইল রিডিং এ বায়োগ্রাফি? একটি জীবনী পড়ার সময় আমরা কি ভাবি? অ্যান্সার হবে হোয়াইল রিডিং এ বায়োগ্রাফি উই থিঙ্ক দ্যাট সিন্স দ্য events happened in reality they might happen again in our own lives too. জীবনী পড়ার সময় আমরা ভাবি যে যেহেতু এই ঘটনাগুলো বাস্তবে ঘটেছে তাই এগুলো আমাদের নিজেদের জীবনেও আবার ঘটতে পারে। 3 নম্বর হোয়াট ডু উই রিয়েলাইজ আফটার রিডিং দ্য বায়োগ্রাফি অফ স্বামী বিবেকানন্দ? স্বামী বিবেকানন্দের জীবনী পড়ার পর আমরা কি উপলব্ধি করি? After reading the biography of Swami Vivekananda, we realize that we must imbibe values, virtues, and positive vibes to become a true human being. স্বামী বিবেকানন্দের জীবনী পড়ার পর আমরা উপলব্ধি করি যে একজন প্রকৃত মানুষ হতে গেলে আমাদের নানা ধরনের নৈতিক মূল্যবোধ, গুণাবলী এবং ইতিবাচক ভাবনা গ্রহণ করতে হবে। 4 নম্বর হোয়াট ইজ দ্য ইম্প্যাক্ট অফ দ্য বায়োগ্রাফিজ অফ গ্রেট ম্যান অন আস? আমাদের ওপর মহান ব্যক্তিদের জীবনীর প্রভাব কী? অ্যান্সার হবে বায়োগ্রাফিজ অফ গ্রেট ম্যান ইনস্টিল কনফিডেন্স ইন আওয়ার মাইন্ডস অ্যান্ড ফিল আস উইথ ইন্সপিরেশন অ্যান্ড শো আস দ্যাট উই ক্যান অলসো বিকাম গ্রেট উইথ আইডিয়ালিজম অ্যান্ড পারসিভারেন্স। মহান ব্যক্তিদের জীবনী আমাদের মনে আত্মবিশ্বাস গড়ে তোলে, অনুপ্রেরণায় ভরিয়ে দেয় এবং দেখায় যে আদর্শবাদ ও অধ্যাবসায়ের মাধ্যমে আমরাও মহান হতে পারি। 4 নম্বরে আর্টিকেল প্রিপোজিশন রয়েছে। তুহিন এ ইয়াং ড্রাইভার জাম্পড ইনটু দ্য রিভার অ্যান্ড সেভড দ্য চাইল্ড ফ্রম ড্রাউনিং। প্রথমে এ বসেছে কারণ ইয়ং শব্দটি কনসোনেন্ট ওয়াই দিয়ে শুরু হয়েছে, তাই আর্টিকেল এ বসেছে। 2 নম্বরে ইনটু হয়েছে কারণ বাইরে থেকে ভেতরের দিকে গতি বোঝালে, যেমন ডাঙায় দাঁড়িয়ে থেকে নদীতে লাফ দেওয়া বোঝাতে গেলে ইনটু ব্যবহৃত হয়। 3 নম্বরে ফ্রম বসেছে, কাউকে কোনো বিপদ বা বিপজ্জনক পরিস্থিতি থেকে রক্ষা করা অর্থে সেভ ফ্রম ব্যবহৃত হয়। 5 নম্বরে উই দ্য কমন পিপল রেসপেক্ট ডক্টরস অ্যাজ সেকেন্ড টু গড। এটি একটি চিরন্তন সত্য, সাধারণ সত্য এবং সাবজেক্ট হলো উই অর্থাৎ প্লুরাল, তাই সিম্পল প্রেজেন্ট টেন্সে ভার্বের বেস ফ্রম রেসপেক্ট বসবে। 2 নম্বরে বাট রিসেন্ট ইনসিডেন্টস অফ ওয়েস্ট বেঙ্গল হ্যাভ প্রুভড নাথিং। আর বাক্যের সাবজেক্ট হচ্ছে রিসেন্ট ইনসিডেন্টস, পশ্চিমবঙ্গের সাম্প্রতিক ঘটনাগুলো, যা প্লুরাল, তাই প্রেজেন্ট পারফেক্ট টেন্স অনুযায়ী প্লুরাল ভার্ব হ্যাভ প্রুভড হবে। 3 নম্বরে দ্যাট নাথিং ইজ আনকোয়েশ্চেনেবল ইন দ্য ওয়ার্ল্ড। নাথিং, এভরিথিং, সামওয়ান ইত্যাদি ইনডিফিনাইট প্রোনাউনকে সবসময় সিঙ্গুলার সাবজেক্ট হিসেবে ধরা হয়, তাই এখানে ভার্ব ইজ হবে। এরপর 6 নম্বরে রয়েছে ডু অ্যাজ ডাইরেক্টেড। দেয়ার আর লটস অফ থিংস টু ডু, চেঞ্জ দ্য ভয়েস। দেয়ার আর লটস অফ থিংস টু বি ডান। এখানে বাক্যে ইনফিনিটিভ টু প্লাস ভার্ব থাকলে প্যাসিভে করার নিয়ম হচ্ছে টু বি প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল বসানো, তাই টু ডু পরিবর্তন হয়ে টু বি ডান হয়েছে। 2 নম্বরে গুড মর্নিং স্যার সেড দ্য স্টুডেন্ট টু দ্য টিচার। চেঞ্জ দ্য মোড অফ ন্যারেশন, ন্যারেশন চেঞ্জ করতে হবে, তাহলে অ্যান্সার হবে দ্য স্টুডেন্ট উইশড দ্য টিচার গুড মর্নিং রেসপেক্টফুলি। অথবা এটাও লিখতে পারো যে অ্যাড্রেসিং দ্য টিচার অ্যাজ স্যার দ্য স্টুডেন্ট উইশড হিম গুড মর্নিং। ডাইরেক্ট স্পিচে কাউকে অভিবাদন জানালে ইনডাইরেক্ট করার সময় উইশড ব্যবহৃত হয়, আর স্যার থাকলে তার পরিবর্তে রেসপেক্টফুলি শব্দটি ব্যবহার করতে হয়। 3 নম্বরে উই আর প্রাউড অফ আওয়ার কান্ট্রি। আমরা আমাদের দেশ নিয়ে গর্বিত। এখানে প্রাউড শব্দটি হচ্ছে অ্যাডজেক্টিভ। অ্যান্সার হবে উই টেক প্রাইড ইন আওয়ার কান্ট্রি।
অথবা এটাও লিখতে পারো যে উই হ্যাভ প্রাইড ইন আওয়ার কান্ট্রি। প্রাউড গর্বিত শব্দের নাউন ফর্ম হচ্ছে প্রাইড। গর্ব করা বোঝাতে টেক প্রাইড ইন বা হ্যাভ প্রাইড ইন ব্যবহার করতে হয়। মনে রাখতে হবে যে প্রাউডের সাথে অফ বসে, কিন্তু প্রাইড এর সাথে প্রিপোজিশন ইন বসে। এরপর 7 নম্বরে ফ্রেজাল ভার্ব রয়েছে। একেরটা রয়েছে শুন, এটার ফ্রেজাল ভার্ব হবে গিভ আপ। 2 নম্বরে রয়েছে ইনভেস্টিগেটিং, এটা শেষে আইএনজি যুক্ত করা আছে, তাই আমাদেরকে লুক থেকে লুকিং করতে হবে, লুকিং ইনটু হবে। তারপরে রয়েছে ট্রেডস, শেষে এস যোগ রয়েছে, তাই আমাদেরকে ডিলস এর সাথেও এস যোগ করতে হয়েছে, তাই হয়েছে ডিলস ইন। এরপর 8 নম্বরে আনসিনের প্যাসেজ থেকে নিয়ে এসে এখানে শব্দ বসাতে হবে, একই সমার্থক শব্দ। প্রথমে রয়েছে ফস্টার, অর্থাৎ প্রতিপালন করা, লালন পালন করা। অ্যান্সার হবে আনসিনে ছিল যে নার্চার, মানেও লালন পালন করা বা পোষণ করা। 2 নম্বরে রয়েছে পারপেচুয়াল, মানে চিরন্তন বা নিত্য বা বহমান। প্যাসেজে ছিল যে পেরেনিয়াল, মানেও চিরন্তন, অক্ষয়। 3 নম্বর গ্রেটনেস, অ্যান্সার হবে এমিনেন্স, মানে শ্রেষ্ঠত্ব বা উচ্চ। 4 নম্বর ফ্লুয়েন্ট অফ পারসুয়েসিভ স্পিকিং, মানে সাবলীল বা প্রভাবশালী বক্তব্য বা কথা বলার দক্ষতা। অ্যান্সার হবে এলোকুয়েন্স, মানেও বাকপটুতা বা বাগ্মিতা। আজকে এই পর্যন্তই। পরের দিন আমরা রাইটিং স্কিল নিয়ে আলোচনা করব। ক্লাসটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, সাবস্ক্রাইব করো, আর অবশ্যই বন্ধুদের শেয়ার করে দিও।